কথা শুনে ত্রিধা মজা করে বলল, তাহলে বিয়ের পর বাসর ঘরেও আমাকে নিয়ে যাস, না হলে আবার একলা একলা লাগবে তো। জুই হেসে জবাব দিল, মেহেদি একটা ভাই আছে, ভাবছি ওর সাথে তোকে প্রেম করিয়ে দেব, তারপর দুই বান্ধবী দুই ভাইকে বিয়ে করে এক বাড়ির বউ হয়ে যাব। ত্রিধা আর নাক মুখ কুঁচকে বলল, দিবা স্বপ্ন দেখা বন্ধ কর আর ফোন রাখ, আমি রেডি হয়ে বের হচ্ছি। তবে আজকে লাস্ট, আরেকদিনও কিন্তু আমাকে আর তোর ডেটে নিয়ে যেতে পারবি না। জুই ফোনের ওপাশ থেকে লাফিয়ে বলল, থ্যাংক ইউ বেবি। ত্রিধা এই পাগলের সাথে আর কথা বাড়ালো না। প্রেমে পড়ে মেয়েটা মাথা একেবারে গেছে। ত্রিধা আহিয়ানের উপর গভীর রাগ থেকেই এখন আর বোরকা পরে না। আলমারি থেকে একটি কালো থ্রি পিস বের করে পরে সুন্দর করে কালো হিজাব বাঁধলো। সদ্য যৌবনে পা দেওয়া ত্রিধাকে আজকাল একটু বেশি সুন্দর লাগে। নিজেকে সম্পূর্ণ রেডি করে আয়নায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো, সব ঠিক আছে বুঝতে পেরেই বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। বাড়ির গাড়িটি ভার্সিটির গেটের সামনে এসে থামতেই ত্রিধা লক্ষ্য করলো ওর বন্ধু ও বান্ধবীরা দাঁড়িয়ে আছে। ত্রিধা খুশি মনে এগিয়ে গেল। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ত্রিধা ও জুঁইয়ের তিনটা ছেলে ও দুইটা মেয়ে বন্ধু আছে। যেদিন প্রথম ভার্সিটিতে পা দেয় সেদিনই ওদের দুজনের সাথে পরিচিত হয় একটা ফ্রেন্ডস টিমের। সেই টিমে আগে থেকেই 5 জন ছিল, ওরা দুজনই সহ এখন 7 জন। ত্রিধা ও জুই প্রথম প্রথম অনেকটা ইতস্তত বোধ করতো ছেলেদের সাথে মিশতে, কিন্তু ওর বন্ধুরা সত্যি খুব ভালো। সজীব, নাজমুল, আশিক, শোভা, আহমেদ ও নীল, ওরা আগে থেকেই বন্ধু ছিল। ত্রিধা ও জুই নতুন জয়েন করেছে। প্রত্যেকের ব্যবহার খুব অমায়িক। নাজমুল নামের ছেলেটা মুখে যা আসে সরাসরি বলে দেয়, কিন্তু মনটা অনেক ভালো। বন্ধুর বিপদে সবার আগে ওকেই পাওয়া যায়। আশিক বাকি সবার থেকে কাজের জিনিস বুঝে কম, অকাজের জিনিস বুঝে বেশি, তাই সবাই ওকে মজা করে নাম দিয়েছে বাবলা আশিক। আর আশিকের এক নাম্বার কাজ হলো নীলের পেছনে লাগা। মেয়েটাকে সারাক্ষণ লাল নীল বলে রাগাতে থাকে। শোভা যথেষ্ট শান্ত স্বভাবের মেয়ে, তবে সুযোগ বন্ধুদের পচাতে 1 মিনিটও ভাবে না। রইল কথা সজীবের। এই ছেলেটার ব্যবহার অমায়িক সুন্দর, দেখতে শুনতে ও বাকি দুজনের ছেলে বন্ধু থেকে ভালো। কথা একটু কম বলে, কিন্তু যখন বলে তখন ডিরেক্ট কলেজায় লাগার মতন কথা বলবে। ওর কথা কারো পছন্দ হলে হোক, না হলে না হোক। বন্ধুদের দেখে ত্রিধা খুশি মনে এগিয়ে গিয়ে ওদের পাশে দাঁড়ালো। সজীব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে স্ক্রল করছে। নাজমুল ওর কাঁধে ধাক্কা দিয়ে বলল, ওই যে মামা আইসে, আমাদের খালাম্মা। ত্রিধা রেগে গিয়ে বলল, এই অসভ্য বেয়াদব, তোকে না বলছি আমাকে খালাম্মা ডাকবি না। নাজমুল দাঁত কেলিয়ে বলল, সজীবকে সজীবকে তো এইমাত্র মামা ডাকলাম, কই ও তো রাগ করলো না। তোরে খালাম্মা ডাকলে এত চাদস কেন? ত্রিধা রাগে কটকট করে বলল, আরে ওরে দেখতে মামার মতন লাগে, কিন্তু আমাকে দেখতে কি খালাম্মার মতন লাগে? ওর কথা শুনে সজীব মাথা তুলে তাকালো, ঠান্ডা কণ্ঠে বলল, না রে, তোরে খালাম্মা লাগে না, তোরে তো আমাদের স্মার্ট আন্টি লাগে। কথা শুনে নাজমুল ও আশিক হাসতে হাসতে সজীবের গায়ে ঢলে পড়ল। ত্রিধা ফুঁসে উঠে আশিকের উদ্দেশ্যে বলল, এই বাবলা, তোর কি আমার হাতে মার খাওয়ার শখ হয়েছে? ত্রিধার হুমকি শুনে বাবলা আশিক হাসি থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। এর মাঝে জুঁইয়ের ফোন মেসেজ টিউন বেজে উঠল। জুঁই ত্রিধার এক হাত ধরে সকলের উদ্দেশ্যে বলল, ওই তোরা থাম, তোরা ক্লাসে যা, আমি আর ত্রিধা একটু বাইরে যাচ্ছি, দ্বিতীয় ক্লাসে দেখা হবে। নাজমুল নাক মুখ কুঁচকে বলল, তোর কালা চানাইছে বুঝি? জুঁই রেগে গিয়ে ওর বাহুতে স্কেল দিয়ে বাড়ি মেরে বলল, মেহেদি মোটেও কালো না, ও শ্যামলা উজ্জ্বল। এবার নীল ও শোভা জুঁইয়ের পক্ষ নিল। নীল ছেলে বন্ধুদের উদ্দেশ্যে বলল, জুঁই তো ঠিকই বলেছে, মেহেদি ভাইয়া শ্যামলা উজ্জ্বল। ওর কথা শুনে পাশ থেকে বাবলা আশিক ঝাড়ি মেরে বলল, তুই চুপ থাক লাল নীল। নীল এক আঙ্গুল উঁচিয়ে বলল, এই বাবলা। এবার আশিকও এক আঙ্গুল উঁচিয়ে ওর মুখের সামনে নিয়ে বলল, এই লাল নীল। সজীব ওদের দুজনকে ধমক দিয়ে বলল, এই তোরা থামবি, ক্লাসের সময় হয়ে গেছে, কে কে ক্লাসে যাবি চল। শোভা, নীল, সজীব, আশিক ও নাজমুল হাঁটলো ক্লাসের দিকে, আর জুঁই ও ত্রিধা উল্টো হেঁটে ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেল। ত্রিধা হাঁটতে হাঁটতে বলল, জুঁই, মাঝে মাঝে আমাকে অনেক ভয় লাগে তোর সাথে বেড়াতে। কবে কে দেখে ফেলে, পরে আবার ভুলভাল বুঝে বাড়িতে বিচার দিবে। জয় কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, তোর থেকে বেশি ভয়ে আমি থাকি, তোর তো
তাও কোনো ভাই নেই, একটা যাই আছে দেশের বাইরে। কিন্তু আমার কাজিন রিহান ভাইয়া সর্বদা আমার সকল কিছু নজরে রাখে। মাঝে মাঝে তো তাকে ভার্সিটির আশেপাশেও দেখা যায়। একদিন তো আম্মুর কাছে বিচারও দিয়েছে, আমরা দুজনে নাকি তিনটা ছেলের বন্ধুর সাথে ঘুরি। পরবর্তীতে আমি আম্মুরকে বুঝিয়ে বলেছি ওরা আমাদের জাস্ট ফ্রেন্ড। তাছাড়া সকলেই খুব ভালো। রিহান ভাইয়া সেদিনের পর আমাকে থ্রেট দিয়েছে আমাদের দুজনের জন্য যেন আর নতুন কোনো ছেলে বন্ধু না হয়। তাছাড়া যদি এই তিনজনের ব্যাকগ্রাউন্ড কোনো খারাপ কিছু পায় তাহলে ওদের সাথেও মিশতে দেবে না। ত্রিধার কেন জানি হঠাৎ আহিয়ানের কথা মনে পড়ল। জড়ানো কণ্ঠে বলল, বাদ দে এসব। মেহেদির ভাইয়ার সাথে দেখা সাক্ষাৎ একটু কম করার চেষ্টা করিস। কবে কখন রিহান ভাইয়ের কাছে ধরা পড়ে যাস তার ঠিক ঠিকানা নেই। তখন তোর সাথে সাথে আমিও ঝামেলায় পড়ে যাব। জুই মাথা নাড়ল। অতঃপর দুই বান্ধবী কথা বলতে বলতে একটা কফি শপে ঢুকলো। ত্রিধা দেখলো এক কর্নারে মেহেদি ভাইয়া এবং একটা ছেলে বসে আছে। মেহেদি ভাইয়াকে আজকে অনেক গোছানো লাগলো। চুল ও দাড়ি সুন্দর করে কাটানো, মেরুন রঙের শার্ট ইন করা পরা, হাতে দুইটা ফোল্ড করা, হাতে আছে ঘড়ি। তার পাশে ছেলেটিও তার মতন একই বেশে, তার পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। টেবিলের একপাশে ফোনের সাথে সানগ্লাস রাখা। ত্রিধা এক নজরে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। ওদের দুইজনকে দেখে ত্রিধার কেন জানি মনে হলো ওরা সাধারণ দোকানের কাজ করা যুবক হতেই পারে না। তবুও নিজের ভাবনার সমাপ্তি ঘটিয়ে সামনে এগিয়ে গেল, সালাম দিল, মেহেদির সাথে কুশল বিনিময় করলো। অতঃপর অন্য একটা সিটে গিয়ে বসতে চাইলো, কিন্তু তার মাঝে মেহেদির পিছনে ডাকলো। ওর সামনের ছেলেটিকে দেখিয়ে বলল, ও আমার ফ্রেন্ড এহসান নেওয়াজ। তারপর এহসানকে ত্রিধার দিকে ইশারা করে বলল, ও জুয়ের ফ্রেন্ড ত্রিধা খান। এহসান উঠে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে বলল, হ্যালো মিস ত্রিধা। ত্রিধা হ্যান্ডশেক করল না, বরং মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম। এহসান নেওয়াজ নিজের হাত গুটিয়ে নিল, কিন্তু এখানে তাকিয়ে আছে ত্রিধার পুতুলের মতো সুন্দর মুখে। বিড়বিড় করে বলল, কিউট ডল। ত্রিধা বুঝতে না পেরে বলল, কিছু বলেছেন ভাইয়া? এহসান নেওয়াজ বলল, নাথিং। অতঃপর মেহেদি এহসানকে জুঁইয়ের সাথে পরিচয় করিয়ে দিল। প্রথমে পরিচয়, এহসান জুঁইকে ভাবি বলে ডেকেছে। সেটা নিয়ে জুঁই বর্তমানে খুবই বিব্রতকর অবস্থায় আছে। ত্রিধা চুপচাপ পাশের টেবিলে গিয়ে বসলো। ও এটার কিছুক্ষণের মধ্যেই সেই টেবিলে 2 কাপ কফি দিল। ত্রিধা খানিকটা ভ্রু কুঁচকালো কফির কাপ দুইটা দেখে। ঠিক তখনই ওর সামনের চেয়ারে এহসান নেওয়াজ এসে বসলো। ত্রিধা মাথা তুলে ওনাকে দেখা মাত্রই আবারও মাথা নিচু করে নিল। সময়ের তালে তালে পরিস্থিতি যেন বিব্রতকর হয়ে পড়েছে। এহসান হয়তো বুঝলো মেয়েটা ইতস্ত বোধ করছে, তাই স্বাভাবিক করতে বলল, আসলে সেখানে ওরা দুইজন কথা বলছে তো, তাই ওদের প্রাইভেসি দেওয়ার জন্য আপনার সামনে এসে বসলাম। ত্রিধার কফির কাপ ঠোঁটে ছোঁয়াতে ছোঁয়াতে মৃদু সুরে বলল, এটা ঠিক আছে। এহসান মনোযোগ সহকারে দেখল ত্রিধার কফির কাপে চুমুক দেওয়া। কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি তো আমার থেকে অনেক ছোট, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? ত্রিধা মাথা তুলে তাকালো। লোকটাকে মুখের উপর কিছু বলতেও পারছে না, তাই মিনমিনে গলায় বলল, হুম। এহসান বোধহয় খুব খুশি হয়েছে, তা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। অতঃপর এহসান আবার বলল, আমি কি এখানে বসে তোমাকে ডিস্টার্ব করছি? ত্রিধা এবার মৃদু হাসলো। অতঃপর জবাব দিল, না আসলে তেমন কিছু না। তারপর দুজনেই অনেকক্ষণ নীরবতা পালন করে কফি শেষ করলো। এর মাঝে জুই ও মেহেদি এসে দাঁড়িয়েছে ওদের পাশে। ত্রিধা একবার নিজের হাত ঘড়ির দিকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই তাদের সেকেন্ড ক্লাস শুরু হয়ে যাবে, তাই জুইকে তাড়া দিল ফিরে যাওয়ার। অতঃপর ওরা দুজনেই মেহেদি ও এহসানের কাছ থেকে বিদায় নিল। ত্রিধাকে ক্যাফের গেট দিয়ে বেরিয়ে যেতে যতক্ষণ দেখা গেল, এহসান তাকিয়ে রইল। অতঃপর বিড়বিড় করে বলল, কিউট ডল। মেহেদি ওর কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, আমার শাড়ির দিকে নজর দেওয়া বন্ধ কর। এহসান ঠোঁট পাকিয়ে হেসে বলল, আম্মুকে বলতে হবে এবার বিয়েটা আমি করছি। মেহেদি এহসানের সাথে পায়ে পায়ে তাল মিলিয়ে এগিয়ে যেতে যেতে বলল, শুনেছি অনেক বড় বাড়ির মেয়ে, ওকে পটানো এত সহজ হবে না। এহসান অবাক কণ্ঠে বলল, তো কি হয়েছে? আমার কোন দিক দিয়ে অর্থ সম্পদ কম আছে? মেহেদি হাসলো ওর কথা শুনে। ঠিক তখনই এহসানের সেল ফোনটি বেজে উঠল। নিজের পকেট থেকে ফোনটি বের করে কানে ধরল।
অপর পাশ থেকে কেউ কিছু বলতে গম্ভীর কণ্ঠে বলল, ওকে, নিউ কোনো আপডেট থাকলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। মেহেদি মৃদু হেসে বলল, নিশ্চয়ই। এতক্ষণে আমার শালিকের ত্রিগুষ্টি খবর নিয়ে ফেলেছিস? এহসান রহস্যময় হেসে বলল, বইয়ের আগে শ্বশুরদের পটাতে হবে। ইন্টারেস্টিং। দুপুরবেলা রিহান নিজের তৈরি করা নতুন অফিসের নিজের পার্সোনাল কেবিনে চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর থেকে অনেকগুলো টাকা নিয়ে বিজনেস স্টার্ট করেছে, কিন্তু আপাতত লাভের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। কয়েক জায়গায় থেকে শেয়ার কিনেও রেখেছে। ভাগ্য ভালো থাকলে সেগুলো থেকে ভালো প্রফিট পাওয়া যাবে সেই আশায়। দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে। আহিয়া দেশে ফিরবে আরও 6 মাস পর, কিন্তু এদিকে পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে এর মধ্যে রিহান নিজেকে গুছাতে পারবে না। সেটা নিয়েই প্রতিনিয়ত রিহানের টেনশন। আহিয়া কোনো 17 বছরের কিশোরী মেয়ে নয় যে তাকে সান্ত্বনা দেবে আরও লেখাপড়া করার। আর এর মাঝে সে নিজের ব্যবসাটাকে গুছিয়ে নেবে। আহিয়ার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। হয়তো এইবার দেশে ফিরে আঙ্কেল আন্টি ওর বিয়ে নিয়ে ভাববে। তখন যদি রিহান প্রস্তুত না থাকে তাহলে কি করে সব কিছু সামলাবে? ভাবতে ছেলেটার নিজের মাথার চুল টেনে ধরল। আজকাল এসব কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে মাথায় প্রচণ্ড পেন হয়। ঠিক তখনই ওর ভাবনার সমাপ্তি ঘটাতে সেলফোনটা বেজে উঠল। রিহান চোখ খুলে দেখল ফোনে আহিয়ার নাম্বার। কল রিসিভ করে ফোনটা সামনে ধরল। মুহূর্তেই ভেসে উঠল ফোনের ক্যামেরায় আহিয়ার প্রতিচ্ছবি। আহিয়া বলল, আসসালামু আলাইকুম। রিহান বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লেখাপড়া কেমন যাচ্ছে? আহিয়া মৃদু হেসে বলল, আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। এবার রিহানের মুখেও হাসি ফুটল। কি বলবো? আহিয়া বলল, চেহারাটা এত মলিন কেন দেখাচ্ছে? রিহান নিজের ফোনের ক্যামেরা উকি ঝুঁকি মেরে কয়েক পলক দেখে অতঃপর আহিয়াকে বলল, কই, আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। ওর কথা শুনে আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল। রিহান কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে রইল। আহিয়ার অব্বুজ মুখটা দেখলে তার কেন জানি সকল চিন্তা দূর হয়ে যায়। সারাদিনের সকল ক্লান্ত পালিয়ে যায় বহু দূরে। হঠাৎই করেই রিহান বলে উঠল, ভালোবাসি আহিয়া পাখি, খুব ভালোবাসি। আহিয়া হাসি থামিয়ে অবুঝ নয়নে তাকিয়ে রইল রিহানের মুখের পানে। রিহান সবসময় ভালোবাসি ভালোবাসি বলে না, তবে হঠাৎ করে যখন বলে তখন সারা শরীরে যেন শিহরণ বয়ে যায়। আহিয়া মৃদু কেঁপে উঠল। রিহান ফোনের ওপাশ থেকেও বুঝল ওর মন পাখির হৃদয়ের বেকুলতা। সে আবারও বলল, ভালোবাসি আহিয়া পাখি। এবার আহিয়ার লাজুক চেহারাটা হালকা নত করে মিনমিনিয়ে বলল, আমিও ভালোবাসি। রিহান বাঁকা হেসে কিছু না শোনার ভান করে বলল, তুমি কি এইমাত্র কিছু বললে? আহিয়া আমতা আমতা করে বলল, কই কিছু না তো। রিহান ওকে জ্বালানোর জন্য আবার বলল, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কিছু তো বলেছ। আহিয়া এবার লাজুক হেসে বলল, আপনি অনেক দুষ্টুমি করেন। আমি আপনার সাথে কথাই বলবো না। রিহান কিছু বলার আগে আহিয়া ফোন কেটে দিল। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে ছেলেটা মৃদু হাসল। এই মেয়েটাকে রাগাতে জ্বালাতে লজ্জা দিতে ভালোবাসতে সব কিছুতেই তার অনেক ভালো লাগে। আহিয়ার মাঝে অন্যরকম এক প্রশান্তি পায় রিহান। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো। খানবাড়ির পুরুষেরা সারাদিনের কর্মব্যস্ত শেষে একজনের বাড়ি ফিরেছে। আবির বাড়ি ফিরেই ডিরেক্ট নিজের রুমে ঢুকলো। দেখলো মেঘ বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। বউ যে সকাল থেকে রেগে বোম হয়ে আছে তা তো তার অজানা নয়। সকালবেলা বউয়ের রাগ ভাঙানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ইম্পর্ট্যান্ট মিটিং থাকায় টাইমলি অফিসে যেতে হয়েছে। মিটিং না থাকলে আজকে বাড়িতে থেকে বউয়ের রাগ ভাঙাতো সারাদিন, কিন্তু কি আর করার, সারাদিন যেহেতু বাড়িতে ছিল না, এখন তো বউ আরও রাগ করে আছে। ভাবনার মাঝে আবির বেলকনিতে গিয়ে মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ নড়ে চড়ে উঠে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আবির ছাড়লো না, জড়িয়ে রাখলো তার শক্ত বাহুর বন্ধনে। অতঃপর থুতনি রাখলো মেঘের ডান কাঁধে। আবির কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, সরি স্প্যারো, বিশ্বাস করো আমি সত্যি জানতাম না মেয়েগুলো এমন কাজ করবে। ওরা আমার মেয়ের বয়সী, বিশ্বাস করো। তাছাড়া আজকে সবগুলোকে আমি রেজিগনেশন লেটার ধরিয়ে দিয়েছি। ওরা আর এমন কিছু করার সুযোগই পাবে না। মেঘ কিছুই বলল না, চুপ করে এখনো দাঁড়িয়ে আছে।
আবির আবারও বলল, একটু কথা বলো প্লিজ। রাগ দেখালেও চলবে, সমস্যা নেই। প্রতি বছর আজকের দিনটাকে তুমি অনেক স্পেশাল করে তোলো, কিন্তু এই বছর নিজের দেশে নিজের বাড়িতে থেকেও আমার মন ভালো নেই। প্লিজ একটু কথা বলো।